তো ইতিমধ্যে আমরা তড়িৎ কোষ সম্পর্কে অলরেডি জেনেছি, এবং সেখানে তড়িৎ কোষ সম্বন্ধে জানতে গিয়ে গত ক্লাসে আমরা দেখেছিলাম যে বিভব পার্থক্য থাকলে তবে এক জায়গা থেকে অন্য জায়গাতে কি হবে, তড়িতের আদান প্রদান হবে। এবং এই পার্মানেন্টলি বিভব পথকে বজায় রাখতে গেলে বাইরে থেকে একটা বলের সাহায্য নিতে হবে, সেটাকে বলা হচ্ছে তড়িৎচালক বল। এগুলো আমরা অলরেডি পড়েছি, এবং প্রবাহ মাত্রা সমান হচ্ছে কিউ ইন্টু আধান, এগুলো আমরা পড়ে ফেলেছি। এবং এখানে পড়তে গিয়ে আমরা এদের ব্যবহারিক এককগুলো এগুলো মনে রাখতে বলেছিলাম, কুলম্ব অ্যাম্পিয়ার ইন্টু সেকেন্ড, এগুলো তো আমরা অলরেডি পড়েছি। তড়িৎ প্রবাহের প্রচলিত দিক কোনটা, না যেদিকে ইলেকট্রন প্রবাহিত হয় তার বিপরীত দিকটা, এটাও আমরা পড়েছি। এবং এটা এই পয়েন্টটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে এটা, যে এটা এই পয়েন্টটা আমরা মনে রাখতে বলেছিলাম, সেটা আমরা বলেছিলাম মনে রাখতে। সমপ্রবাহ কাকে বলে এটাও বলেছিলাম। তড়িৎ প্রবাহের উৎস বলতে কি এটাও আমরা বলেছিলাম, যেখানে আমরা একটা, এবং এটাকে আমরা একটা বর্তনী বলেছিলাম, যেখানে ধরো একটা বিভব ভিএ বিভব আছে, এখানে ভিবি বিভব আছে, এবং এটা হচ্ছে উচ্চ বিভব, এটা এবং নিম্ন বিভব। এই দুটো বিভবের মধ্যে যে পার্থক্য আছে, সেই বিভব পার্থক্যটাকে বজায় রাখার জন্য বাইরে থেকে একটা সিস্টেম, পিএস সিস্টেম নেওয়া হয়েছিল, এবং যেখানে একটা শক্তি সবসময় সরবরাহ করা হয়েছিল, যে শক্তিটা কি করেছিল, যে এই নিম্ন বিভব থেকে আধানগুলোকে এখানে পাঠিয়ে দিচ্ছে, তার ফলে এদের মধ্যে বিভব পার্থক্যটা বজায় থাকছিল। যেমন ভাবে এই এখানে একটা জেনারেটর বসিয়ে আমরা, একটা পাম্প বসিয়ে আমরা এখান থেকে জল সবসময় এখানে পাঠিয়ে দিচ্ছিল, সেইভাবে একটা বাইরে থেকে শক্তি করেছিল, সেই শক্তিটাকে আমরা বলেছিলাম তড়িৎ চালক বল। এবার এখানে আমরা বলতে গিয়ে তড়িৎ বর্তনী বলেছিলাম। তড়িৎ বর্তনী বলতে গিয়ে আমরা কি বলেছিলাম, যে এ সি বিপি, এ মানে এইটাকে এ বলা হয়েছিল, এটা সি বি এবং পি, তারপরে এ, এই টোটালটাকে নিয়ে বলা হয়েছিল একটা বর্তনী, একটা অবিচ্ছিন্ন পথ হয়েছিল বর্তনী। এবং এখানে পি একটা সুইচ আমরা ব্যবহার করেছিলাম, যেখানে যেটাকে যখন ছিন্ন করলে তখন সেটা বিচ্ছিন্ন হয়ে পড়ছিল, বা তখন মুক্ত বর্তনী হচ্ছিল। আর এখন যেটা আছে সেটা হচ্ছে বদ্ধ বর্তনী, আর এটাকে যখন পি সুইচের মাধ্যমে ছিন্ন করা হচ্ছিল তখন সেটা হচ্ছিল মুক্ত বর্তনী। এটা আমরা অলরেডি পড়েছি, মুক্ত বর্তনী। এবং মুক্ত বর্তনীতে কোনো রকম তড়িৎ প্রবাহ থাকে না, এটা আমরা পড়েছি। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অন্তবর্তনী এবং বহির্বর্তনী। এই পার্টটা আমাদের কেন জানতে হবে, অন্তবর্তনী এবং বহির্বর্তনী এই পার্টটা আমাদের জানতে হবে, কেন জানতে হবে সেটা আমরা দেখব। আজকে এটা আমি অন্য একটা মার্ক দিয়ে মার্ক করছি, অন্তবর্তনী এবং বহির্বর্তনী। ঠিক আছে, দেখা যাক কিরকম। এবার দেখো, এই যে বর্তনী আছে, তাহলে এই বর্তনীটা আমরা অলরেডি আগের দিন পড়েছি। এর মধ্যে বি পি এ মানে দেখো কোনটা, না মেন তড়িতের আদান প্রদান কোনখান দিয়ে হচ্ছিল, এই সি দিয়ে, কন্ডাক্টরটা দিয়ে, এখান থেকে এখানে আধানটা, মানে উচ্চ বিভব এটা এবং সেটা নিম্ন বিভব, এইখান থেকে এখানে কি হচ্ছিল না, আমাদের তড়িতের আদান প্রদানটা হচ্ছিল। আর এইটা হয়েছিল কি, বাইরের দিকে একটা আমরা সিস্টেম জেনারেট করেছিলাম, এই যে বাইরে থেকে একটা সিস্টেম দিয়েছিলাম। কিছু বলছো? বলে গেল না, দেখি লাইট কালার দিয়ে মার্ক করে। আচ্ছা, লাইট কালার, ওকে, ইউজিং দ্য লাইট কালার, নো প্রবলেম। আমি একটু লাইট কালারই দিয়েছি এটা, আরেকটু লাইট করে দিচ্ছি আমি, পসিবল হলে। ওকে, নো প্রবলেম। তাহলে এবার দেখো, এইখানে এই যে বর্তনীটা রয়েছে, এই বর্তনীতে আমরা কি করছি, অর্থাৎ এই বাইরের যে সিস্টেমটা, সেখানে আমরা কি কাজ করছি, সেখানে করছি বাহ্যিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত করছি। কেন কি, কোন একটা বাইরের শক্তিকে আমরা তড়িৎ শক্তিতে রূপান্তরিত করছি, এবং এই অংশ হচ্ছে তড়িৎ শক্তির উৎস, এই জন্য একে বলা হচ্ছে অন্তবর্তনী। ঠিক আছে, এইখানটাকে অন্তর্বর্তনী কেন বলা হচ্ছে, না এইখানে আমরা একটা বাহ্যিক শক্তি ব্যবহার করছি, বাহ্যিক শক্তি ব্যবহার করে এইখানে আমরা অন্য শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করছি।
ঠিক আছে, বাহ্যিক একটা শক্তি সেটা তড়িৎ শক্তি রূপান্তরিত হচ্ছে। আর বহিঃবর্তনীটা কি হচ্ছে, বহিঃবর্তনী কোনটা, এসিবি, অর্থাৎ এসিবি, অর্থাৎ যেটা বাইরের দিকে আছে, মানে পিকচারে হয়তো ভেতরের দিকে হলেও অ্যাকচুয়ালি এটা হচ্ছে বহিঃবর্তন, মানে এটা ঠিক এখানে কাজটা কি হচ্ছে, যে মানে পিকচারে দেখে মনে হতে হবে যে এটা ভেতরের দিকে এটা বাইরের দিকে, অ্যাকচুয়ালি সেটা নয়। বর্তনী যখন বলবো, যে বর্তনীতে আমরা যেখানে বিভব প্রভাবটাকে মানে কি বলবো, তড়িৎচালক বলটা যে বর্তনীতে ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে সেটা হচ্ছে অন্তবর্তনী। আর বহিঃবর্তনী কোনটা, যেখানে মেন এই বিভব প্রভেদ থাকার ফলে যে আদান প্রদানটা হচ্ছে সেটা হচ্ছে বাইরের বর্তনী। তাহলে কি হচ্ছে এখানে, বহিঃবর্তনী কোনটা, এই অংশে তড়িৎ শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হয়। যেমন বৈদ্যুতিক বাতি জ্বালিয়ে আলোক শক্তির তাপ শক্তিতে এবং বিদ্যুৎ বাহাতে এরকম হচ্ছে, এইকে বলা হচ্ছে বহিঃবর্তনী। কেন এরকম জিনিসটা বলা হচ্ছে, আমি এটা একটু ব্যাখ্যা করলে বললে ভালো করে বুঝতে পারবে। ধরুন একটা ব্যাটারি আছে, এরকম ব্যাটারি দেখতে হয়, এটা একটা ব্যাটারি, আমরা ব্যাটারি সবাই কম বেশি দেখেছি, এবং এখানে দেখবে একটা এরকম থাকে, আর এখানে একটা এরকমই থাকে, এবং এটা কি করা হয়, এবং এই ব্যাটারি থেকে তার যোগ করে আমরা কখনোই, যখন আমরা বাড়িতে এটা সবাই জানি, কখনোই এই ধরনের এটা হচ্ছে পজিটিভ আর এটা হচ্ছে নেগেটিভ, আমরা কি করি, কখনোই পজিটিভের সঙ্গে ডাইরেক্ট নেগেটিভকে যোগ করে দিই না। কেন করে দিই না, না এটা করলে দেখবে একটা আগুন সৃষ্টি হচ্ছে বা চং চং করে একটা আওয়াজ হচ্ছে, এটা আমরা কখনো করি না। তাহলে কি করি আমরা, না এইখানে একটা তার জুড়ি, আবার এখানে একটা তার জুড়ি, মাঝখানে কোনো একটা আলো আমরা দিয়ে দিই, বা কোনো একটা পাখা আমরা দিয়ে দিই, বা অনেক কিছু আমরা ব্যবহার করি। তাহলে ডাইরেক্ট দিই না দিয়ে আমরা কি করি, এই দুটোর মধ্যে জয়েন করি। তাহলে এই দুটোর মধ্যে যখন জয়েন করছি, তাহলে কি হচ্ছে, এদের বিভব প্রভেদটা আস্তে আস্তে কি হচ্ছে, কমে আসছে, তাই না, বিভব প্রভেদটা কি হচ্ছে, এদের আস্তে আস্তে কমে আসছে। কারণ কি না, এখানে তড়িৎ শক্তিটা অন্য একটা শক্তিতে, আলোক শক্তিতে রূপান্তরিত হচ্ছে, তাহলে এদের মধ্যে আস্তে আস্তে বিভব প্রভেদ কমে আসছে, তখনই ব্যাটারির চার্জটা শেষ হয়ে আসে। তখন কি হয়, আমরা তখন আবার বাইরে থেকে একে চার্জ প্রয়োগ করি, ঠিক আছে, বাইরে থেকে চার্জ প্রয়োগ করে এদের মধ্যে কি করি, বিভব প্রভেদটাকে বাড়িয়ে দিই, তার ফলে কি হয়, এটা আবারও কি হয়, আবারও এই আলোটাকে বেশিক্ষণ ধরে জ্বলিয়ে রাখতে পারে। অর্থাৎ এটা ততক্ষণই আলোটাকে জ্বালতে পারবে যতক্ষণ পর্যন্ত এই দুটোর মধ্যে বিভব প্রভেদটা বজায় থাকবে। যখন বিভব প্রভেদটা শেষ হয়ে যাবে তখন কি হয়, আমাদের বাইরে থেকে আবার একে চার্জ দিতে হয়। যেমন আমার মোবাইলে যে একই ঘটনা ঘটে, সেটা একই ধরনের ঘটনা। মোবাইলে কি হয়, এই ব্যাটারিটা লাগানোর ফলে মোবাইলটা অপারেট হয়, তার ফলে কি ওর মধ্যে আলো, সাউন্ড, সমস্ত ছবি সবকিছু দেখতে মানে বাজছে চলছে, তার ফলে কি আস্তে আস্তে ওর মধ্যে বিভবটা কমে আসছে। বিভব যখনই কমে আসছে, বাইরে থেকে একটা শক্তি প্রয়োগ করে, অর্থাৎ ইলেকট্রিকের চার্জ আমাদের দিতে হচ্ছে, দিয়ে তবে বিভব প্রভেদটাকে বাড়ালে আবার এদের মধ্যে একটা স্থায়ী প্রবাহ চলছে, ঠিক আছে। এই জন্য বলেছি যে এখানে কি হচ্ছে, প্রথমটাতে কি হচ্ছে, যে অন্তর্বর্তনী কোণটাকে বলছে এই অংশটা, এইখানে যেখানে কি হয়েছে না, বাহ্যিক শক্তিকে একটা বাহ্যিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয়। এবং বহিঃবর্তনীটা কি, এখানে কি হয়, তড়িৎ শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হচ্ছে, অর্থাৎ বহিঃবর্তনী দিয়ে আমরা ব্যাটারির মেন কার্যকারিতাটাকে পাই। অর্থাৎ বহিঃবর্তনীতে যতক্ষণ প্রবাহ যতক্ষণ চলবে, ততক্ষণই আমরা আলো পাখা এই যে বৈদ্যুতিক সরঞ্জাম যেগুলো জ্বালাই, সেগুলো হচ্ছে বহিঃবর্তনীর জন্য। তাহলে বহিঃবর্তনীটাকে কি হয় না, এই বিভব প্রভেদ যতক্ষণ বজায় থাকবে ততক্ষণ বহিঃবর্তনী দিয়ে প্রবাহটা হবে। আর এই বহিঃবর্তনীতে বিভব প্রভেদটাকে বজায় রাখার জন্য একটা অন্তর্বর্তী বা একটা অন্তর্বর্তনী চালু করা হয়, যেটা কি হয়, তড়িৎচালক বলের হিসেবে তড়িতের উৎস হিসেবে কাজে লাগে। বোঝা গেল, এটুকু আশা করি বোঝা গেছে। আচ্ছা, এবং তড়িৎচালক বলটা কি আগের দিন বলেছিলাম, সেটা অলরেডি এখন আজকে আর বলছি না। এবং তড়িৎচালক বলের আগের দিন সংজ্ঞা টঙ্গা সবই বলে দিয়েছি। এবার আমরা চলে আসছি নষ্ট ভোল্ট, এই যে অংশটা যে পড়িনি, এই অংশটা করে জাস্ট পড়বো, কারণ এই নষ্ট ভোল্ট সম্পর্কিত কিছু কোয়েশ্চেন আমাদের থাকে, সেটা আমরা আগের ক্লাসে পড়ব। আচ্ছা, আজকের ক্লাসে আমরা এটুকুনো পড়িনি, ভোল্টীয় কোষ, সেটা আমরা আগের দিন বাদ দিয়েছিলাম। তো আমরা ভোল্টীয় কোষটা কি সেটাও আমি একটুখানি জাস্ট বলবো, যাতে করে আমাদের সেল বা এই ব্যাটারি জাতীয় এই জাতীয় জিনিসগুলো সম্পর্কে একটু ধারণা হয়। আমি আগের দিন বলেছিলাম পড়ে নিতে, তোমরা এই পার্টটা পড়ে যদি জানি না, সেই জন্য আমি নিজে একটু পড়িয়ে দেওয়ার চেষ্টা করছি।
দেখো এরকম একটা কোষ বা সেল বা ইলেকট্রিক সরল তড়িৎ কোষ কিভাবে তৈরি করা হয়, না এখানে একটা কপার এবং একটা জিঙ্ক, এই জন্য বলছে এই প্রথমে একটা কাঁচ পাত্র নেওয়া হয়, সেই কাঁচ পাত্রে কিন্তু কিছু কি করা হয়, লঘু সালফিউরিক অ্যাসিড H2SO ডাইলিউট H2SO নেওয়া হলো। তার মধ্যে কি হবে, একটা কপার মানে তামা আমরা জানি, এবং একটা জিঙ্ক বা দস্তার পাতকে ডুবিয়ে দেওয়া হলো, অর্থাৎ এদিকে একটা কপার পাত নেওয়া হলো, এদিকে একটা জিঙ্কের পাত নেওয়া হলো, এবং দুটির মাথায় একটা করে কি দেওয়া হলো, বন্ধনী দেওয়া হলো। বন্ধনী মানে বুঝতে পারছো, ব্যাটারিতে যেমন থাকে ওটা বন্ধনী বলা হচ্ছে, টার্মিনাল মানে এন্ড পয়েন্ট করে থাকলো। এবং এই জাতীয় যে ব্যবস্থাপনাকেই বলা হচ্ছে ভোল্টীয় কোষ বা সরল তড়িৎ কোষ। আমরা যে ব্যাটারি বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে একদমই সরল ভোল্টীয় কোষ, এবং ওখানে একটা অ্যাসিড থাকে, আমাদের জল দিতে হয়, এরকম ব্যাপার থাকে। কিভাবে তার মধ্যে বিভব প্রভেদ বা তড়িৎচালক বলটা থাকে সেটা আমি জাস্ট বলছি। তাহলে কি করা হলো, এখানে একটা কপার এবং একটা জিঙ্কের পাত নেওয়া হলো, এবং এর মধ্যে একটা লঘু সালফিউরিক অ্যাসিড নেওয়া হলো। ঠিক আছে, এবার কি হয়, এবার এই কোষটির এই বন্ধনীতে একটি তড়িৎ প্রবাহী তার লাগিয়ে কপার ও জিঙ্কের মধ্যে সংযোগ ঘটানো হয়। এখানে একটা তার লাগিয়ে, পরিবাহী তার লাগিয়ে কপার এবং জিঙ্কের মধ্যে সংযোগ ঘটানো হয়। তারপরে কি হয়, এর ফলে ওই তারে একটানা তড়িৎ প্রবাহ পাওয়া যায়। একটানা কেন পাচ্ছি না, এখানে আমি একটা বাইরের একটা সিস্টেম বানিয়েছি এই লঘু সালফিউরিক অ্যাসিড দিয়ে, যেটার মাধ্যমে এই লঘু সালফিউরিক অ্যাসিডটা থাকার ফলে কি হবে না, এই দুটোর মধ্যে বিভব পার্থক্য বজায় থাকবে। কি করে থাকবে সেটা এখানে একটা অপশন আছে, যে দেখবে জিঙ্কের সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া করে একটা মানে একটা করে ইলেকট্রন সবসময় মুক্ত হবে, আবার কপারের সঙ্গে যখন হবে তখন দেখবে ও একটা করে ইলেকট্রন গ্রহণ করে নেবে। এইভাবে ওদের মধ্যে একটা বিভব পার্থক্য বজায় থাকবে। সেই মেকানিজমটা আমি যাচ্ছি না, সেটা কেমিস্ট্রির মেকানিজম। আমি এখানে জাস্ট যে কনসেপ্টটা বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে কি না, যখন এবার আমি এই পজিটিভের সঙ্গে নেগেটিভটাকে যুক্ত করে এর মধ্যে আমি কি পাবো, একটা না একটা পরিবহন পাও, তড়িৎ প্রবাহ পাও। এই জন্য বলেছে যে কোষটির মধ্যে তখন বিবন্ধনী কপার সংযোগ ঘটানো হয়, এর ফলে তারে একটানা তড়িৎ প্রবাহ পাওয়া যায়, এটা বলছে। এবার কোষের মধ্যে রাখা জিঙ্ক এবং লঘু সারের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটে। এই কি বলেছে, যে কোষের মধ্যে রাখা, কোষ মানে এই ইন্টার সিস্টেমটাকে বলছে, জিঙ্ক এবং লঘু সালফিউরিক অ্যাসিডের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটে, এবং এর ফলে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে এবার দেখো, রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়েছে, তাহলে একটা রাসায়নিক শক্তি মানে কি, কোনো একটা বাহ্যিক শক্তি দ্বারা তাকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হলো। তাহলে বাহ্যিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হলো, সেটা কোন এতে হয়, বাহ্যিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হলো সেটা কোনটা হয়, সেটা হচ্ছে অন্তর্বর্তনীতে হয়। ঠিক আছে, মানে যেটা হচ্ছে তড়িৎচালক বলটাকে, মানে একটা তড়িৎচালক বল সৃষ্টি হয় যার ফলে বিভব প্রভেদটা বজায় থাকে। আর বহিঃবর্তনী কোনটা, বহিঃবর্তনী মানে হচ্ছে এইখানে আমি এই যে তারটা জোগাড়, এই যে পজিটিভ আর নেগেটিভ দিয়ে যুক্ত করলাম, দিয়ে এখানে আমি এই যে তড়িতের প্রবাহটা পাবো, এই প্রবাহটাকে কাজে লাগিয়ে আমি এখানে একটা বৈদ্যুতিক পাখা জ্বালাতে পারি, এখানে আমি একটা আলো জ্বালাতে পারি। তাহলে এই যে কাজটা হয় এটা হয় আমার বহিঃবর্তনীতে। আর অন্তর্বর্তনীতে কি হয়, অন্তর্বর্তনীতে মানে এইখানে আমরা যেটা বাইরে দেখেছিলাম ছবিতে, আমরা যেটা বাইরে মনে করছিলাম, এটা হচ্ছে অ্যাকচুয়ালি অন্তর্বর্তনী। এটাতে কি হয়, এটার মাধ্যমে দুটোর মধ্যে বিভব প্রভেদটাকে বজায় রাখা হয়। ঠিক আছে, বা অন্তর্বর্তনী হচ্ছে তড়িৎচালক বলের উৎস, এটুকুন মাথায় রাখতে হবে। হয়ে গেল, এটুকুন পাওয়ার আমরা আশা করি বুঝেছি। আচ্ছা, এই কোষের এবার এখানে বলেছে কি না, এই কোষে কপার পাত্রী বিভবের উচ্চ বা ধনাত্মক, হ্যাঁ, এবং জিঙ্ক পাত্রী হচ্ছে ঋণাত্মক। এটা কপারটা হচ্ছে পজিটিভ এবং জিঙ্কটা হচ্ছে ঋণাত্মক, এবং এই জন্য কপারটাকে ধনাত্মক মেরু বলা হয় এবং জিঙ্ক পাত্রটাকে ঋণাত্মক মেরু বলা হয় থাকে। আচ্ছা, এবার কি বলেছে, পরিবাহী তার যখন মেরু দুটি সংযোগ ঘটায় তখন তারের মধ্যে প্রবাহিত হয়, তখন কি হয়, পরিবাহী তার যখন মেরু দুটির মধ্যে সংযোগ ঘটায় তখন তারের তড়িৎ প্রবাহিত হয় ধনাত্মক মেরু থেকে ঋণাত্মক মেরু থেকে। এটা অলরেডি আমরা জানি যে তড়িৎ কোথা থেকে কোন দিকে প্রবাহিত হবে, ধনাত্মক থেকে ঋণাত্মকের দিকে। এটা হচ্ছে কোন, তাহলে ধনাত্মক থেকে ঋণাত্মকের দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে, তাহলে তড়িৎ যে প্রবাহিত হচ্ছে কোন বর্তনীতে,
বহিঃবর্তনীতে। আর কোনটা হলো, আর লক্ষণীয় কোষের অভ্যন্তরে অর্থাৎ অন্তর্বর্তনীতে তড়িৎ প্রবাহ কি হচ্ছে, ঋণাত্মক মেরু থেকে ধনাত্মক মেরুর দিকে যাওয়ার জন্য বর্তনীতে সংযুক্ত সম্পূর্ণ হচ্ছে। অর্থাৎ কি, দুটো বর্তনীতে দুরকম হচ্ছে। এই বর্তনীতে হচ্ছে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে কি হচ্ছে, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে। এটা কোথায় না, বহিঃবর্তনীতে। এবং তার ফলে কি হচ্ছে, আমরা বৈদ্যুতিক আলো পাখা জ্বালাতে পারছি। কিন্তু এই দুটোর বিভব পার্থক্য বজায় রাখার জন্য কি হচ্ছে না, এই অন্তর্বর্তনীতে একটা সিস্টেম তৈরি করা হয়েছে, যেটা এখানে ক্ষেত্রে ভিতর দিয়ে হয়েছিল, এটা ক্ষেত্রে বাইরে দিয়ে করা হয়েছে। যাই হোক, এই অন্তর্বর্তনীতে কি হচ্ছে, কিন্তু পুরো জিনিসটা উল্টো হচ্ছে। কি হচ্ছে না, তড়িৎ প্রবাহ ঋণাত্মক মেরু থেকে ধনাত্মক মেরুর দিকে যাচ্ছে। তার ফলে একদিকে এটা এইদিকে যাচ্ছে, এটা এইদিকে যাচ্ছে, তার ফলে এটা এই বর্তনীটা কমপ্লিট হচ্ছে। অর্থাৎ এই জাতীয় ঘটনাকে একটা বর্তনী বলা হচ্ছে। এটার মাধ্যমে আমি জাস্ট একটা কনসেপ্ট আনলাম। আর কি এখানে আর একটা জিনিস কি মনে রাখতে হবে না, ভোল্টীয় কোষের তড়িৎচালক বল। তড়িৎচালক বল মানে নিশ্চয়ই বুঝতে পারছো যে এইখানে প্রবাহটাকে বজায় রাখার জন্য যে বলটা প্রয়োজন, সেই বলটা মান কত, এবং এটাকে কি দিয়ে মাপা হয়, ভোল্ট দ্বারা। আগের দিন পড়েছিলাম, তাহলে 1.08 ভোল্ট। তড়িৎচালক বলের মান কত, 1.0 ভোল্ট। এটা কোয়েশ্চেন খুব আসে, এইটুকুন আমাদের এখানে মনে রাখতে হবে, আর কিছু মনে রাখার এখানে প্রয়োজন নেই। এবার এখানে এই ভোল্টীয় কোষে কিভাবে ক্রিয়া করছে না, এই ধরো এই লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিডটা ভেঙে গিয়ে 2 অণু হাইড্রোজেন এবং এটা এই আয়ন তৈরি করছে, এবং জিঙ্কের সঙ্গে বিক্রিয়া করে এখানে ইলেকট্রনগুলো মুক্ত হচ্ছে। তাই ফলে এই ইলেকট্রনগুলো জিঙ্ক থেকে, জিঙ্কে এটাতে জিঙ্ক, এটাতে ইলেকট্রন এক্সট্রা মুক্ত হচ্ছে, সেই মুক্ত ইলেকট্রনটা এখানে চলে আসছে। তার ফলে কি হলো, অর্থাৎ এখানে ইলেকট্রনটা এখান থেকে এখানে নিয়ে আসে। তার ফলে কি, এদের মধ্যে একটা বিভব পার্থক্য সবসময় বজায় রাখতে পারা যাচ্ছে অন্তর্বর্তনীর মাধ্যম দিয়ে। এইভাবেই একটা তড়িৎ প্রবাহ হয়। এটুকুন জাস্ট বললাম আমি, যাতে করে আমাদের এই কনসেপ্টটা তৈরি। লাস্ট ক্লাসে আমরা ওহমের সূত্রে পড়তে গিয়ে বলেছিলাম যে এই যে মানে প্রবাহ মাত্রা বজায় থাকবে কখন, এই যে প্রবাহ মাত্রাটা হবে, অর্থাৎ এই যে প্রবাহ মাত্রা হচ্ছিল এখানের মধ্যে থেকে, এই যে প্রবাহটা যাচ্ছিল এখান থেকে এখানে, যে প্রবাহটা হচ্ছিল কতক্ষণ চলবে, বা এটা ক্ষেত্রেই বলো না কেন, এই যে প্রবাহটা চলবে কতক্ষণ, যতক্ষণ বিভব প্রভেদটা বজায় থাকবে সেটা ততক্ষণ প্রবাহ চলবে। এবার এই প্রবাহ মাত্রা এবং দুই প্রান্তের যে বিভব প্রভেদ, এদের মধ্যে একটা সম্পর্ক আছে। সেই সম্পর্কটায় বিজ্ঞানী ওহম কি করেছিল, একটা গাণিতিক রূপ দিয়েছিল। সেটাই ওহমের সূত্র নামে পরিচিত, সেটা আমরা আগের দিন পড়েছি। এবং সেখানে কি ছিল, যে তাপমাত্রা এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর প্রবাহ মাত্রা তার দু প্রান্তের বিভব প্রভেদের সঙ্গে সমানুপাতিক। ঠিক আছে। এবার দেখো, অনেক সময় এমন কিছু একটা যন্ত্রের নাম বলে দেবে, যেমন ধরো বলে দেবে ফ্রিজ একটা যন্ত্র। তাহলে ফ্রিজের ক্ষেত্রে কি ওহমের সূত্র প্রযোজ্য, হ্যাঁ কি না? তখন আমাদের বলতে হবে না। কেন না বলতে হবে না, এখানে দেখো একটা খুব ভালোভাবে জিনিস বলে দিয়েছে, তাপমাত্রা এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে। কিন্তু ফ্রিজের ক্ষেত্রে আমরা কি দেখি, ফ্রিজের তো তাপমাত্রা ওঠানামা করে। তাহলে সেখানে ফ্রিজের ক্ষেত্রে যে ইলেকট্রিক সার্কিটটা তৈরি হবে, তার ক্ষেত্রে কিন্তু ওহমের সূত্র প্রযোজ্য হবে না, কারণ ওখানে তাপমাত্রার পরিবর্তন হয়। কিন্তু এখানে তাপমাত্রা এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তনের কথা বলা হচ্ছে। ঠিক আছে, এই জন্য আমি পয়েন্টটা বলে দিলাম, কিন্তু এরকম কিছু কোয়েশ্চেন আমরা দেখেছি, এই জন্য বলে দিলাম। তাহলে আমাদের ওহমের সূত্র আগের দিন পড়ার ক্ষেত্রে আমরা বলেছিলাম যে এই যে প্রবাহ মাত্রাটা চলবে, এই প্রবাহ মাত্রাটা কতক্ষণ চলে সেটা আমরা পড়েছিলাম যতক্ষণ বিভব প্রভেদ থাকে। তাহলে এই বিভব প্রভেদ এবং প্রবাহ মাত্রার মধ্যে সম্পর্ক বলতে গিয়ে বলেছিল যে এই প্রবাহ মাত্রাটা হচ্ছে দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক, এটা বলেছিল। অর্থাৎ আইটা হচ্ছে প্রবাহ মাত্রা প্রপোর্শনাল টু ভিএ মাইনাস ভিএবি মাইনাস ভিবিটা কি না, দুটোর মধ্যে বিভব পার্থক্য। এবং এটা সমান করার জন্য একটা ধ্রুবক আর এনেছিলাম, এবং এই আরটাকে বলা হয়েছিল রোধক বা রোধ। রোধের সংজ্ঞা পড়তে গিয়ে কি বললাম না, এবং রোধ সংজ্ঞা পড়তে গিয়ে আমরা অর্থাৎ এখানে দেখলাম ভি বাই আই ইজ ইকুয়াল টু আর। ঠিক আছে। এবং রোধের সংজ্ঞা পড়তে গিয়ে আমরা গতকাল আমরা দেখেছিলাম যে বিভব প্রভেদ যদি স্থির থাকে তাহলে রোধ বাড়লে প্রবাহ মাত্রা বাড়ে, এই প্রবাহ মাত্রা কমে, এবং রোধ কমলে প্রবাহ মাত্রা বাড়ে। অর্থাৎ এদের মধ্যে ব্যস্তানুপাতিক সম্পর্ক। অর্থাৎ এরকম জিনিস আমরা পড়েছিলাম আগের দিন, যে আই এই যেখান থেকে ভি বাই আই ইজ ইকুয়াল টু আর, এই সম্পর্ক থেকে আমরা এসেছিলাম। কিভাবে এসেছিলাম আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। কি বললাম আরেকবার ভালো করে বোঝো, এগুলো খুব এখান থেকে খুব অঙ্ক আছে।
আই আমরা আগের দিন পড়েছিলাম আই, বা আজকেও এখন দেখছি আই মানে প্রবাহ মাত্রাটা প্রপোর্শনাল কার সঙ্গে, বিভব পার্থক্যের সঙ্গে সমানুপাতিক, তো ভি মাইনাস ভিবি। আর কি ভি মাইনাস ভিবি, ধরুন উচ্চ বিভব হচ্ছে 5 আর নিম্ন বিভব হচ্ছে 3, তাহলে দুটোর মধ্যে পার্থক্য করলে আমরা 3 5 মাইনাস করলে 2, অর্থাৎ এটা একটা বিভবের একটা বিভবই পাচ্ছি, একটা ভোল্টই পাচ্ছি। তাহলে এটা এখান থেকে এটাও বলতে পারি আই প্রপোর্শনাল হচ্ছে ভি, বা আই ইজিক্যাল টু কেন না, এই সমানুপাতিক সাইন দুটোকে যখন আমরা সমান করি তখন আমাদের একটা ধ্রুবক আনতে হয়, সেই ধ্রুবকটার নাম দিলাম এখানে আর। ঠিক আছে, তাহলে ভি আই ইজিক্যাল টু আর ইন্টু ভি, বা এখান থেকে এটাও বলতে পারি যে আমরা আই ইজিক্যাল টু বা আই ইজিক্যাল সরি মেন ওহমের সূত্রটাকে। এবার এইখান থেকে দেখো, এইখান থেকে আমরা রোধের সংখ্যা পেয়েছিলাম। কিরকম রোধের সংখ্যা পেয়েছিলাম, যে যদি এখন এই ভি এর মানটা স্থির থাকে, ভি মানে দুটোর মধ্যে বিভব প্রভেদ ঠিক থাকে, মানে ধরে নাও এখানে একটা ব্যাটারি আছে, ব্যাটারি এটা পজিটিভ আর এটা নেগেটিভ, এই দুটোর মধ্যে সংযোগ করা হয়েছে। তাহলে এই দুটোর মধ্যে যখন সংযোগ করা হয়েছে তখন যদি এদের বিভব পার্থক্য যদি ঠিক ফিক্স থাকে, মানে ধরো এইটার যা এ এবং এর বিভব পার্থক্য যদি ফিক্স থাকে, তখন আমি এদের মধ্যে প্রবাহটা কত হবে, মানে প্রবাহটা কমানো বা বাড়ানোর ক্ষেত্রে আমার এই আরটা কাজে লাগবে। কেন, যদি এটা থাকে তাহলে যদি আমি এখন আই এর মান খুব বাড়াই, আই এর মান বাড়ালে আর এর মান কমে যাচ্ছে, আবার আর এর মান যদি খুব বাড়িয়ে দিই তাহলে কি হবে, আই এর মান বেড়ে যাচ্ছে। কেন না, যেহেতু এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক, ওই জন্যে এখানে বলা হয়েছে, আগের দিন আমি বলে দিয়েছিলাম সেটা, যে পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ ভি যদি স্থির থাকে তাহলে রোধ বাড়লে প্রবাহমাত্রা কমে, আবার রোধ কমলে প্রবাহমাত্রা বাড়ে। সুতরাং রোধ বৃদ্ধি বা হ্রাসের অর্থ হলো প্রবাহমাত্রার বাধাদানের ক্ষমতা বা হ্রাস বা বৃদ্ধি। এটা আমি আগের দিন অলরেডি পড়েছিলাম, এবং এই জন্য একে রোধ বলা হয়েছে। আর আগের দিন কয়েকজন ছিল না বলে আমি আজকে জাস্ট রিপিট করছি। এবং এখানে সেক্ষেত্রে বলেছিলাম যে রোধের একককে আমরা ওহম বলেছিলাম, রোধের ব্যবহারিক একক ওহম মনে রাখতে বলেছিলাম, এবং বিভব পার্থক্য বা বিভবের জন্য একক হচ্ছে ভোল্ট। ঠিক আছে, এটা আমরা বলেছিলাম। অর্থাৎ এখানে কোনো পরিবাহী দুপ্রান্তে 1 ভোল্ট বিভব যদি আমরা প্রয়োগ করি তাহলে তার মধ্যে দিয়ে 1 অ্যাম্পিয়ার প্রবাহ যদি যায় তখন ওই পরিবাহী রোধকে বলা হচ্ছিল 1 ওহম। এটা আমরা অলরেডি আগের দিন পড়েছিলাম। এবং এখান থেকে আমি আরেকটা জিনিস বলেছিলাম যেটা প্রচন্ডভাবে আসে, যে প্রবাহ মাত্রা এবং বিভব প্রভেদ এদের লেখচিত্রটা কেমন হয় না, মূল বিন্দুগামী সরলরেখা। এটা অনেকবার বলেছিলাম যে মূল বিন্দুগামী সরলরেখা এটা প্রচুর জায়গাতে কোশ্চেনে আসবে, এবং আজকে আমরা কোশ্চেন দেখতেও পাবো। এবং এদেরকে ওহমীয় পরিবাহীও বলা হয়। আর কিছু আছে কোনগুলোকে, যেগুলো হচ্ছে ধাতব পরিবাহী। ধাতব পরিবাহীগুলোর ক্ষেত্রে যে লেখচিত্রটা পাবো সেটা হচ্ছে একটা রৈখিক, এবং সেটা হচ্ছে একটা সরলরেখা বা রৈখিক, এবং সেটা মূলবিন্দুগামী সরলরেখা। এটা কি, এটা মূলবিন্দুগামী সরলরেখা কেন না কেন সেটা সায়েন্সের স্টুডেন্টরা ভালো বোঝে, কারণ একটা ওই y ইকুয়াল টু mx আমরা সরলরেখার সমীকরণ জানি যে y ইকুয়াল টু mx প্লাস c, যেখানে এর গ্রেডিয়েন্ট বা নতি হচ্ছে y বাই এক্স। এটা আমাদের এখন বোঝার দরকার নেই, আমরা শুধু এটা মুখস্থ করে রাখবো, কারণ যেটুকু প্রশ্ন আমার আছে সেটা হচ্ছে মুখস্থ রাখলে আমার যথেষ্ট। যে প্রবাহ মাত্রা এবং বিভবের লেখচিত্রটা কেমন না, মূল বিন্দুগামী সরলরেখা, এটুকু মনে রাখলেই হবে। এবং যেগুলো ধাতুর ক্ষেত্রে, অধাতুর ক্ষেত্রে কি হবে, অধাতু বা অর্ধপরিবাহী তড়িৎ বিশ্লেষক পদার্থ, এদের ক্ষেত্রে কি হবে, যে এদের ক্ষেত্রে প্রবাহ মাত্রার পরিবর্তন বিভব সমানুপাতিক হয় না, এবং সেগুলো ওহমীয় সূত্র মেনে চলে না, তাই এগুলোকে অওহমীয় পরিবাহী বলে, এবং সেটা হচ্ছে অরৈখিক সম্পর্ক, মানে সেটা তার লেখচিত্রটা কিন্তু রৈখিক হয় না, অরৈখিক হয়। ঠিক আছে, আমাদের শুধুমাত্র মনে রাখতে হবে যেগুলো ভালো পরিবাহী মানে ধাতব পরিবাহী সেগুলোর ক্ষেত্রে প্রবাহ মাত্রা এবং বিভবের লেখচিত্র হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা, এটুকু মনে রাখতে হবে, আগের দিন বলেছিলাম। এবার দেখো এখানে একটা ওহমীয় সূত্রের পরীক্ষা আছে, এইটাও আমাদের একটু জানতে হবে। কারণ আমরা এখানে রিওস্ট্যাটের ব্যবহারটা একটুখানি জানবো, কি এরকম ব্যবস্থাটা কিরকম আছে না, ওহমের এই সূত্রটাকে প্রমাণের জন্য একটা সার্কিট বানানো হলো। কিরকম, একটি সার্কিট বা তড়িৎ বর্তনী তৈরি করা হলো। কিরকম একটা বর্তনী, যেখানে এখানে কিরকম হচ্ছে দেখো জিনিসটা না, অ্যামিমিটার
বা মিলি অ্যামিমিটার। অ্যামিমিটারটা কি না, যেটার মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা মাপার জন্য ব্যবহৃত করা হয়। তাহলে অ্যামিমিটারের মাধ্যমে কি করা হয়, প্রবাহ মাত্রা মাপা হয়, এটাও কিন্তু আমাদের পরীক্ষাতে আসে। তাহলে অ্যামিমিটার বা মিলি অ্যামিমিটার ব্যবহৃত হয় এই বর্তনীতে প্রবাহ মাত্রা মাপার জন্য। এবং ভোল্টমিটার ব্যবহৃত কিসের জন্য, রোধ মাপার জন্য, দুই প্রান্তে মাপার জন্য। এবং বিভব হচ্ছে এটা। এবার তো দেখো এখানে একটা এরকম একটা সার্কিট তৈরি করা হয়েছে, যার এখানে একটা কি হয়েছে, একটা অ্যামিমিটার লাগানো হয়েছে, এবং এখানে এই পি এবং কিউ দুটোর মধ্যে একটা বিভব পার্থক্য, এই দুটোর মধ্যে বিভব পার্থক্য আছে। ধরো না একটা ভি, একটা উচ্চ বিভবযুক্ত পি একটা পয়েন্ট, আর নিম্ন বিভবযুক্ত কিউ একটা পয়েন্ট, এবং এই দুটোর মধ্যে একটা কি লাগানো হয়েছে, একটা এখানে একটা ভোল্টমিটার লাগানো হয়েছে। দেখো এই দুটোর মধ্যে একটা ভোল্টমিটার লাগানো হয়েছে, আর এখানে একটা রেজিস্টার লাগানো হয়েছে, ঠিক আছে। এবং এবং এখানে একটা রিওস্ট্যাট লাগানো হয়েছে। রিওস্ট্যাটের সাহায্যে প্রবাহমাত্রা আয়কে প্রয়োজন মতো বাড়ানো বা কমানো যায়, এবং এটাকেই রোধ বলা হচ্ছে। এবং এখানে একটা কে একটা চাবি দেওয়া হয়েছে, এই কে চাবিটা থাকলে কি হবে, এবং এটা একটা ব্যাটারির দুটো প্রান্তের সঙ্গে যুক্ত করা হয়েছে, এটা বুঝতে পারছো। এবং এখানে একটা কে ব্যাটারির সাহায্যে, মানে এই কে চাবি দিয়ে করলে বর্তনীটা ছিন্ন হবে, বা যেটা আমাদের আগে এখানে ছিল, সেই আগে চ্যাপ্টার পড়েছিলাম তড়িৎ কোর্স, যেখানে একটা ব্যাটারি মানে কে একটা চাবির মাধ্যমে ছিন্ন বা মুক্ত হবে, সেই ব্যাপারটা এখানে একটা কে চাবির মাধ্যমে করেছে, ঠিক আছে। সুইচ অন বা অফ করা যায়, ফলে তড়িৎ প্রবাহ শুরু বা অন করা যায়। এবার পরীক্ষাটা কি করা হচ্ছে এখানে, যখন আমি সুইচ অন করছি তখন কি হয়, রিওস্ট্যাটের ভোল্টমিটারের পার্টকে শূন্য থেকে সামান্য একটু মানে সি রাখা হয়। রিওস্ট্যাট মানে এটা, এখানে কি হয়, রিওস্ট্যাট যন্ত্রটি কেমন, এই পাখার যে রেগুলেটর সেটাকে আমি বলতে পারি রিওস্ট্যাট। এবার এখানে যখন প্রথমে সুইচ অন করলাম তখন ভোল্টমিটারে একটা পার্ট পেলাম, ভোল্টমিটারের পার্ট শূন্য থেকে সামান্য, ভোল্টমিটারে এখানে এই যে ভোল্টমিটার আছে এখানে পার্ট সামান্য একটুখানি মানে শূন্য থেকে একটু সামান্য বেশি মানে সি টাকা হয়। তখন তারপরে কি করা হলো, এই সময়তে আমরা অ্যামিমিটারের পার্টটাকে দেখে নিলাম, অ্যামিমিটারের পার্টটা দেখে নিলাম। এরপর কি করা হলো, এইখান থেকে আবার একটুখানি রেজিস্টার থেকে আবার একটু, মানে ধরো প্রথমে আমি একে দিয়েছিলাম, এবার আমি 2 3 করে রেগুলেটরটাকে 4 বা 5 দিলাম। তখন কি করা হলো, তখন আবার আমরা বিভব প্রভেদের মান বাড়িয়ে কি করা হলো, তখন আবার একটা পার্ট নেওয়া হলো। তাহলে এরপর কি দেখা গেল না, এই দুটোর মধ্যে যে এটা হলো যে তোমার, আমরা ছোটবেলায় ছক কাগজে যেমন পড়েছিলাম না, ছক কাগজে যখন সরলরেখা সমীকরণ করতাম, যে একটা একদিকে এক্স নিতাম, এখানে এক্স নিতাম, এখানে ওয়াই নিতাম, এক্স এর কতগুলো মান বার করতাম, ওয়াই এর কতগুলো মান বার করতাম। অর্থাৎ এখানে এই পরীক্ষার মাধ্যমে কি করা হলো, সরি এটা নয়, এই পরীক্ষার মাধ্যমে কিভাবে করা হলো, এখানে আমরা আই আর ভি এর মান দেখছি, সরি হ্যাঁ আই আর ভি এর মান দেখছি, কখন না এই এর মাধ্যমে, এখানে আই, এখানে এক্স এর জায়গায় আই নিলাম, এটা ভি নিলাম, নিয়ে যখন এরকম বিভিন্ন পার্ট নেওয়া হলো, নিয়ে দেখা গেল না এইটার একটা মূলবিন্দুগামী সরলরেখা আসছে। হ্যাঁ, এই যখন আসছে, ধরো এখানে একটা পয়েন্ট পেলাম, এখানে একটা পয়েন্ট পেলাম, আই এর মান এখানে পেলাম, এই বরাবর আমি আই নিলাম, আর এই বরাবর ধরো ভি নিলাম, তাহলে আই আর ভি এখানে একটা পয়েন্ট পেলাম। আবার এখানে গিয়ে আবার এমন একটা পার্ট পেলাম, সেটা এখানে আসছে, আবার একটা পার্ট পেলাম, সেটা এখানে আসছে, দেখা গেল এরকম একটা মূলবিন্দুগামী সরলরেখা আসছে। এখানে পরীক্ষাটা জাস্ট সেটাই বলেছে, এছাড়া আর কিছু বলেনি, এছাড়া আর কিছু এখানে বলার নেই। এবার তোমরা জাস্ট নিজেরা পড়লেও হবে, খুব বেশি ইম্পর্টেন্ট দেওয়া দরকার নেই, জাস্ট আমি বলার জন্য বললাম। এরপর কি বলছে, এবং এই এটা খুব একটা ইম্পর্টেন্ট নয়। এবার আমাদের যেটা মনে রাখতে হবে, আজ থেকে যেটা নতুন আমাদের শুরু, সেটা হচ্ছে এখানে কি, সেটা না প্রথম হচ্ছে তড়িৎ সম্পর্কিত বিভিন্ন রাশির একক, খুব আসে পরীক্ষাতে, এবং এটাই আমাদের মেন মনে রাখতে হবে। একটা হচ্ছে তড়িতাধান, তাহলে তড়িতাধান কি আমরা অলরেডি পড়েছি, তার এককটা কি, তার একক হচ্ছে কুলম্ব, ঠিক আছে। এবং এর একটা সংজ্ঞাও দেওয়া আছে, সেই সংজ্ঞাটা কি না, যে পরিমাণ তড়িতাধান সিলভার যৌগীয় দ্রবণকে বিশ্লেষণ করে ক্যাথোডে এত পরিমাণ রূপা সঞ্চিত করতে হবে, তাকে 1 কুলম্ব বলা হয়। কিন্তু আমাদের সংজ্ঞাটা মনে রাখার প্রয়োজন নেই, শুধু মনে রাখতে হবে তড়িতাধান এর একক হচ্ছে কুলম্ব, এবং এটা হচ্ছে এসআই এককে, এবং এটা হচ্ছে ব্যবহারিক একক। আর সিজিএস পদ্ধতির একক কি, সিজিএস পদ্ধতিতে তড়িতাধানের একক হচ্ছে, সিজিএস পদ্ধতিকে গাউসীয় বলা হয়, এর একক হচ্ছে ইএসইউ বা ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, বা অনেক সময় স্ট্যাট কুলম্ব বলা হয়। আমরা পড়েছিলাম কুলম্ব এবং স্ট্যাট কুলম্ব, মনে পড়ছে কি আমি জানি না, বলেছিলাম তড়িতাধানের একক হচ্ছে কুলম্ব
সিজিএস এসআই বা ব্যবহারিক একক, এবং এর একক হচ্ছে স্ট্যাট কুলম হলো। এবং এখান থেকে এটা অনেক সময় আসে, কুলম এবং সিজিএস এবং এসআই এর মধ্যে সম্পর্কটা আসে। তারপরে আসছে প্রবাহ মাত্রা। প্রবাহ মাত্রা মানে কি, এই যে কারেন্ট একদিক থেকে একদিকে যায় সেটাকে বলা হচ্ছে প্রবাহ মাত্রা, এবং এটাকে আই দ্বারা আমরা কি করেছি, আই দিয়ে আমরা ডিনোট করেছি ম্যাথামেটিক্যাল ফর্মে। এবং এর একক কি, এর একক হচ্ছে অ্যাম্পিয়ার। এসআই এতে এর একক হচ্ছে অ্যাম্পিয়ার। এইগুলোই আমাদের মনে রাখতে হবে। একক হচ্ছে কি অ্যাম্পিয়ার, বা সংক্ষেপে এও বলা হয়। এটা এবং এটাই হচ্ছে প্রবাহ মাত্রার ব্যবহারিক একক, এবং এটা এর ব্যবহারিক এককও বটে। ব্যবহারিক এককও ব্যবহারিক একক, ঠিক আছে। এবং এর ছোট একটু ব্যবহারের জন্য সময় মিলি অ্যাম্পিয়ার ব্যবহার করতে পারি আমরা, মানে এর ছোট আর কি ভার্সন। যেমন আমরা কিলো থেকে গ্রাম, সেন্টিমিটার, সেমিগ্রাম ভাবে যায়, সেভাবে অ্যাম্পিয়ার থেকে মিলি অ্যাম্পিয়ার, মাইক্রো অ্যাম্পিয়ার আমরা ব্যবহার করতে পারি। এবং এর সিজিএস বা এর একক কি, সিজিএস একক হচ্ছে ইএসইউ ইএসইউ, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট বা স্ট্যাট অ্যাম্পিয়ার। ওখানে যেমন কুলম ছিল, স্ট্যাট কুলম ছিল, অ্যাম্পিয়ার স্ট্যাট অ্যাম্পিয়ার, ঠিক আছে, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। এবং এর মধ্যে একটা সম্পর্ক আছে, সেটা একই রকম প্রায়। 1 অ্যাম্পিয়ার সমান 3 × 10⁹ ইএসইউ, এবং এখানে দেখো 3 × 10⁹ ইএসইউ ছিল, একই রকম জিনিস আছে। প্রবাহ মাত্রা অপর একটি একক হলো তড়িৎচুম্বক একক, এবং ওটা আমাদের পড়া দরকার নেই। আচ্ছা, এবার হচ্ছে বিভব প্রভেদ। বিভব প্রভেদটা কোনটা, যেটা আমরা বললাম যেটা থাকার জন্যই এই প্রবাহটা হয়, বিভব প্রভেদ থাকার জন্যই প্রবাহটা হয়। দুটোর মধ্যে বিভব প্রভেদ যতক্ষণ বজায় থাকবে ততক্ষণই কিন্তু এই প্রবাহ মাত্রা চলবে। এবং এসআই এককে এর বিভব প্রভেদের একক কি, ভোল্ট। সংক্ষেপে আমরা ভি দ্বারাও ডিনোট করি। এটা কি না, ভোল্ট। দেওয়া যাচ্ছে তো হচ্ছে ভোল্ট। যাই হোক, এখানে মনে রাখবে। এবং এটার জন্য ভোল্ট থেকে মিলিভোল্ট, কিলোভোল্ট ইউজ করা হতে পারে, ছোট এককের জন্য, বড় এককের জন্য। আর এই সিজিএস একক কি, সিজিএস একক হচ্ছে স্থির তড়িৎ একক বা ইএসইউ, সব কটার ক্ষেত্রে ইএসইউ বা স্ট্যাট ভোল্ট। একইভাবে যেমন এখানে ছিল স্ট্যাট কুলম, স্ট্যাট অ্যাম্পিয়ার, স্ট্যাট ভোল্ট, এগুলো আমাদের মনে রাখতে হবে। হয়ে গেল। এবং এখানেও এই সম্পর্কটা 3 × 10⁻, এবং সম্পর্কটা খুব একটা আসে। তারপরে আসছে কি রোধ। রোধ মানে কি, এটা আমি অলরেডি বললাম যে রোধ মানে হচ্ছে যেটা বাড়িয়ে বা কমিয়ে আমরা তড়িৎ যে প্রবাহ হচ্ছে, এই তড়িতের অ্যাম্পিয়ার, এই যে প্রবাহ মাত্রাকে আমরা বাধা দান করতে পারি, সেটাই হচ্ছে রোধ। রোধের একক কি আমরা বলেছিলাম, ওহম। এসআই এর একক হচ্ছে ওহম, বা সংক্ষেপে এটাকে এইভাবে ওমেগা দ্বারাও লেখা হয়। এবং এটা হলো ব্যবহারিক একক, ঠিক আছে। এবং এর জন্য মেগা ওহম, কিলো ওহম ব্যবহার করা হতে পারে, ছোট বা বড়ের জন্য ব্যবহার করা হতে পারে। এবং এক্ষেত্রে এই সিজিএস একক কি হবে, ইএসইউ বা স্ট্যাট ওহম, ঠিক আছে। এটুকু আমাদের মনে রাখলেই চলবে, আর কিছু মনে রাখার দরকার নেই। এবার এখানে অ্যাম্পিয়ার, ভোল্ট এবং ওহমের আন্তর্জাতিক যে সংখ্যাগুলো আছে, আন্তর্জাতিক সংখ্যা কোনো জায়গায় পড়বে না, জাস্ট তোমরা মনে রাখতে পারো। আর এখানে এদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আছে। কি সম্পর্ক আছে, কুলম ইজ ইকুয়াল টু অ্যাম্পিয়ার ইনটু সেকেন্ড। এগুলো আমরা ওই যে আগে যে পড়েছি সেখানেই আমরা অলরেডি করে পড়ে ফেলেছি, কুলম ইনটু অ্যাম্পিয়ার ইনটু সেকেন্ড, বা ভোল্ট ইজ ইকুয়াল টু জুল বাই কুলম, এটা আমরা অলরেডি পড়েছি এগুলো। ওহম ইজ ইকুয়াল টু ভোল্ট বাই অ্যাম্পিয়ার, মানে এই যে সম্পর্কগুলো পড়লাম না, আই ইজ ইকুয়াল টু তোমার এই যে সেই সম্পর্কগুলো পড়লাম না একটু আগে, এই সম্পর্কগুলো থেকে এগুলো আছে। এই যে সম্পর্কগুলো পড়লাম, আই ইজ ইকুয়াল টু ভি বাই আর, বা ভি ইজ ইকুয়াল টু আই আর। এই যে ভি মানে হচ্ছে ভোল্ট, আই মানে রোধ মানে রোধ, আর আর মানে হচ্ছে রোধ মানে কুলম, আর আই মানে হচ্ছে অ্যাম্পিয়ার। ভোল্ট ইজ ইকুয়াল টু অ্যাম্পিয়ার ইনটু কুলম, এরকম যে সম্পর্কগুলো, সেই সম্পর্কগুলো এখানে পড়েছে, ঠিক আছে। এরকম ওই যে ওহম ইজ ইকুয়াল টু ভোল্ট বাই অ্যাম্পিয়ার, এটাই যেটা আমরা পড়েছি সেটাই এখানে সংক্ষেপে লেখা আছে, তিনটি জিনিস এখানে লেখা আছে, ঠিক আছে। ওহম ইজ ইকুয়াল টু সম্পর্কগুলো এখানে লেখা আছে। আচ্ছা, এবার আমাদের এইখানে আসবে এগুলো খুব ইম্পর্টেন্ট। এটা কি, রোধের উপর বিভিন্ন বিষয়ের প্রভাব, এফেক্ট অন ডিফারেন্ট ফ্যাক্টরস
অন রেজিস্ট্যান্স। তাহলে রেজিস্ট্যান্স কি কি উপর ডিপেন্ড করে, এটা আমাদের পরীক্ষাতে খুব আসে। 1 নম্বর কিসের উপর ডিপেন্ড করে, পরিবাহীর আকারের উপর ডিপেন্ড করে। পরিবাহীর আকার মানে কি, যেমন ধরো আমরা এই যদি এখানে চলে যাই এটাতে, ধরো আমরা একটা খুব সরু নল নিয়েছি, একটা খুব মোটা নল নিয়েছি, মানে চওড়া নল নিয়েছি। তাহলে চওড়া নল নিলে অবশ্যই বেশি পরিমাণ জল এদিক থেকে এদিকে করতে পারবো খুব কম সময়ের মধ্যে, তাহলে এটা আকারের উপর ডিপেন্ড করছে অনেকটা। এখানে ঠিক তাই, এখানে যে পরিবাহীটা আমি নেবো, সেই পরিবাহীর দৈর্ঘ্য এবং প্রস্থের উপর অনেকটা ডিপেন্ড করছে। তাহলে এই জন্য বলেছে পরিবাহী যত সরু হয় প্রবাহ তত বেশি বাধা পায়, অর্থাৎ রোধ তত বেশি হয়। অর্থাৎ যত প্রবাহ মানে যে কন্ডাক্টর মানে যে তারটা নেবো, সেই তারটা যত সরু হবে তত বেশি পরিমাণ তার বাধা বাড়বে এবং তার রোধ তত বেশি হবে। আবার যদি দীর্ঘ হয় মানে খুব অনেকটা লম্বা হয়, সেখানেও পথ অতিক্রম করতে বেশি পথ অতিক্রম করতে হবে, অর্থাৎ সেখানেও বাধাটা কম। অর্থাৎ যদি আমি এরকমটা নিই যে ধরো একটা ছোট দুটোর মধ্যে একটা ব্যাটারি আছে, এই ব্যাটারির এই একটা প্রান্ত আর এই একটা প্রান্ত, এই দুটো প্রান্তের মধ্যে যদি আমি খুব চওড়া একটা পরিবাহী নিই, তাহলে খুব দ্রুত এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ করবে। আর যদি সে জায়গায় আমি একটুখানি কম সরু নিই, মানে একটা সিঙ্গেল লাইন নিই, এরকম সিঙ্গেল লাইন নিয়ে যদি একটা নিই, তাহলে একটু বেশি সময় নেবে পরিবাহী করতে। অর্থাৎ এই সরু তারের রোধটা কিন্তু বেশি, এর রোধ হচ্ছে বেশি। আর কি, যদি আমি এই একটা শর্ট ডিস্টেন্স নিলাম, যদি শর্ট ডিস্টেন্স না দিয়ে এই তারটাকে এরকম ঘুরিয়ে পেঁচিয়ে দিক দিয়ে নিয়ে আসি, এরকম নিয়ে এসে এখানে জয়েন করি, তাহলে কি হবে, তাহলেও আমার রোধ বেশি হবে। ঠিক আছে, তাহলেও আমার রোধটা বেশি হবে। এছাড়া পরিবাহীর উপাদান মানে কি, কোন পদার্থ দিয়ে তৈরি। সেটা যদি ধাতু দিয়ে তৈরি হয় তাহলে দেখা যাবে সেটা সুপরিবাহী। আচ্ছা, এই যে আমরা যা বলেছি বিভিন্ন পদার্থের রোধ বিভিন্ন, অর্থাৎ বিভিন্ন পদার্থের পরিবাহিতা মানে তড়িৎ প্রবাহের মাত্রা বিভিন্ন রকম হতে পারে, বা তড়িৎ প্রবাহকে কতটা বাধা দেবে সেটা বিভিন্ন পদার্থের আলাদা আলাদা ব্যাপার আছে। কিরকম, যে তামা, রূপা, অ্যালুমিনিয়াম ইত্যাদি ধাতুর মধ্যে সহজেই তড়িৎ প্রবাহিত হতে পারে, অর্থাৎ এর মধ্যে দিয়ে রোধ খুব কম। তাহলে যার মধ্য দিয়ে খুব তড়িৎ সহজে যেতে পারে তার মধ্যে রোধ কম, যার জন্য একে সুপরিবাহী বলা হয় বা গুড কন্ডাক্টর বলা হয়। এবং বেশিরভাগ ধাতুই হচ্ছে সুপরিবাহী। এবার এখানে একটা জিনিস থাকবে, কার্বন অধাতু হলেও তড়িতে সুপরিবাহী। অর্থাৎ এইখানে এই যে এক্সেপশনটা আছে, কার্বন অধাতু হওয়া সত্ত্বেও সুপরিবাহী, এটা কিন্তু আমাদের পরীক্ষাতে থাকবে। কার্বন মানে একটি তড়িতের সুপরিবাহী গুড কন্ডাক্টর অধাতুর নাম বলো, সেটা হচ্ছে কার্বন। তার মানে আমাদের কারা কারা আছে, গ্যাস কার্বন, কাঠকয়লা, গ্রাফাইট, মানে গ্রাফাইট মানে কি পেন্সিলের যে অংশটা থাকে গ্রাফাইট, এটা কার্বনের রূপভেদ এবং এগুলো হচ্ছে কি খুব সুপরিবাহী। অন্যদিকে বায়ু, কাঠ, রাবার এগুলো হচ্ছে অধাতব পদার্থ এবং এগুলো সবাই হচ্ছে অন্তরক বা কুপরিবাহী। ঠিক আছে, আচ্ছা এবার এটা গেল পরিবাহীর উপাদানের সঙ্গে কিরকম। পরিবাহীর আকারের সঙ্গে কেমন বুঝতে পারলাম, যে দৈর্ঘ্য যত বেশি হবে রোধ তত বেশি। তার মানে দৈর্ঘ্য বেশি হলে তার মধ্য দিয়ে অতিক্রান্ত প্রবাহটাও কম, আবার যত সরু হবে তার বাধা তত বেশি। ঠিক আছে, তো যত বেশি সরু হবে তত বাধা পাবে, তার রোধ তত বেশি হবে। অর্থাৎ যত চওড়া হবে তার মধ্যে রোধ তত কম, তত বেশি পরিমাণ তার দ্রুত তার মধ্যে পরিবাহী হতে পারে। এগুলো আমাদের মাথায় রাখতে হবে। এছাড়া কি, পরিবাহীর উষ্ণতা কিরকম, ধাতব পরিবাহীর উষ্ণতা বাড়ালে রোধ বাড়ে। তাহলে উষ্ণতা বাড়ালে রোধ বাড়ে, এইটা পুরোপুরি প্রশ্নটা ডাইরেক্ট তুলে দেবে। পরিবাহীর উষ্ণতা বাড়ালে রোধ বাড়ে কমে কিছু হয় না, একই রকম থাকে। ঠিক আছে, এটা একটা দিতে পারে। বা আরেকটা জিনিস দিতে পারে, প্লাটিনাম রোধ থার্মোমিটারের কার্যনীতি কি, সেটা হচ্ছে কি উষ্ণতা বাড়লে রোধ বাড়বে, এইটা। ঠিক আছে, এই জিনিসগুলো আছে। এর সঙ্গে আরো একটা কি কোশ্চেন আছে, যে অন্যদিকে ধাতুর উষ্ণতা কমতে কমতে চরম শূন্য অর্থাৎ জিরোর কে কাছাকাছি যখন আসবে, কাছাকাছি পৌঁছালে রোধ এত পরিমাণ কমে যায় যে তার মধ্য দিয়ে তড়িৎ বাধাহীনভাবে প্রবাহিত হতে পারে। এই ঘটনাটাকে কি বলা হয়, সুপার কন্ডাক্টিভিটি বা অতি পরিবাহিতা। অর্থাৎ যদি আমি এখানে যে আমরা পড়লাম উষ্ণতা বাড়লে রোধ বাড়বে, তার মানে উষ্ণতা যদি কমানো হয় রোধ কমবে। রোধ কমা মানে কি, রোধ কমা মানে তার মধ্যে দিয়ে খুব বাধাহীনভাবে খুব সুন্দরভাবে
তড়িৎ পরিবহন করতে পারবে, রোদ কমে যাচ্ছে, তাহলে বাধাহীনভাবে তড়িৎ পরিবহন করতে পারবে। তাহলে এরকম কমাতে কমাতে যদি চরম শূন্য উষ্ণতা মানে 0 ডিগ্রি কে, 0 ডিগ্রি সেলসিয়াস কিন্তু না, 0 ডিগ্রি কেলভিন, 0 ডিগ্রি কেলভিন মানে হচ্ছে -273 ডিগ্রি সেন্টিগ্রেড। 0 ডিগ্রি কেলভিনের কাছে যদি আমি নিয়ে আসি তখন কি হবে, তার রোদটা এত পরিমাণ কমে যাবে যে তার মধ্যে কোনো রকম রোদ থাকবেই না, তখন সে বাধাহীনভাবে প্রবাহিত হতে পারে। এটাকে বলা হচ্ছে তার সুপার কন্ডাক্টিভিটি। ঠিক আছে, এছাড়া অন্যান্য কিছু বিষয় আছে, এগুলো অনেক সময় ডাইরেক্টলি তুলে দেয়। কি না, সেলেনিয়াম ধাতুর উপর আলো পড়লে রোদ কমে যায়। অনেক সময় প্রশ্ন কিরকম দেবে যে সেলেনিয়াম ধাতুর উপর আলো পড়লে কি হয়, রোদ কমে বাড়ে, এরকম দেয়। ঠিক আছে, বা বিসমাথ ধাতুকে চুম্বক ক্ষেত্রে রাখলে কি ঘটনা ঘটবে, হ্যাঁ, এখান থেকে তার রোদ বাড়তে থাকে, এরকম কিছু ঘটনা থাকবে। আর কিছু আমাদের নেই। এরপর আসছে রোধাঙ্ক, এটাও আমাদের অনেক সময় আসে, রোধাঙ্কের এককটাও আসে, বা রোধাঙ্ক বা রোদের থেকেই এসছে রোধাঙ্ক। জিনিসটা কিরকম আর একটু জাস্ট বলে দিচ্ছি। রোধাঙ্কটা কি না, একটু আগে আমরা দেখলাম পরিবাহীর রোধ মানে আর, তার দৈর্ঘ্য হচ্ছে এল, দৈর্ঘ্যকে আমরা সুন্দর লেন্থ বা এল দিয়ে রিপ্রেজেন্ট করি, আর প্রস্থচ্ছেদকে এ, বা আমরা প্রস্থচ্ছেদকে তার এ দ্বারা আমরা রিপ্রেজেন্ট করছি। তাহলে আমরা একটু আগে দেখলাম দৈর্ঘ্যের কি নিয়ম না, কোনো পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি অপর থাকে, রোধ হচ্ছে দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাত। একটু আগে আমরা দেখলাম যে দৈর্ঘ্য বাড়লে রোধ বাড়বে, একটু আগে আমরা এখানে পড়েছি, এই যেখানেই পড়লাম যে যত দৈর্ঘ্য হবে তত তার রোধ বেশি হবে, অর্থাৎ দৈর্ঘ্য বাড়লে রোধ বাড়বে। এটা হচ্ছে তার সমানুপাতিক সম্পর্ক। কখন না, যখন প্রস্থচ্ছেদটা অপরিবর্তিত থাকছে। কেন এই প্রস্থচ্ছেদ অপরিবর্তিত সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এই ধরো আমি দুরকম কন্ডিশন এটা দেওয়া আছে, যে ধরো এখানে এখান থেকে আর এখানে একটা বস্তু দেওয়া আছে, এখানে ধরো এবার একটা খুব সরু মাপের একটা জল দিয়েছি, আর এখানে একটা এ দিয়েছি, এরকম একটা দিয়েছি। ধরো এটা একটা পাইপ দিয়েছি, আবার একটা মোটা আর এই মাপের একটা পাইপ দিয়েছি, আবার এই মাপের একটা আবার একটা কি অন্য এই সময় এর মধ্যে যতটা জল যাবে তার থেকে খুব মোটা মাপের একটা যদি পাইপ দিই তাতে বেশি পরিমাণ জল যাবে। কিন্তু যদি এখন আমি এই দুটোর মধ্যে এটা তো তার মানে কিসে চেঞ্জ করলাম, তার প্রস্থচ্ছেদে চেঞ্জ করলাম। কিন্তু যদি এখন এমনটা আমি করি যে এই সরু মাপের পাইপটা আমি এইটুকু জায়গার মধ্যে রেখেছিলাম, আর মোটা মাপের যে পাইপটা আছে সেটার জন্য আমি এইখানে না রেখে আমি এটাকে সরিয়ে নিয়ে এখানে চলে গেলাম, এত দূর নিয়ে গেলাম, এতখানি দূরে ধরো আমি নিয়ে গেলাম। তাহলে কি ঘটনা ঘটলো, তাহলে দেখা গেল যে প্রথম যখন আমি সরু মাপের পাইপটা দিয়েছিলাম তার মধ্যে দিয়েও যতটা সময় এখান থেকে এখানে আসতে সময় লাগলো, মানে এইখান সরু মাপের সময় এখান থেকে এখানে আসছিল যতটা সময় লাগলো, আর মোটা মাপের দিলেও দৈর্ঘ্যটা বাড়ানোর ফলে একই সময় লাগছে। অর্থাৎ যখন আমি কোনো একটা কন্ডিশন দিয়ে বোঝানোর চেষ্টা করবো যে সরু মোটা, তখন তার মানে অপর কন্ডিশনটা তখন আমাকে ফিক্স রাখতে হয়, তবেই আমি বলতে পারবো যে দুটোর মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারবো। কারণ আমি যখন দেখা গেল যখন সরুটা লাগালাম তখন কাছে নিয়ে আসছি, যখন মোটাটা নিয়ে লাগালাম তখন আমি দূরের দিকে নিয়ে যাচ্ছি, তাহলে আমার সরু মোটা কন্ডিশন যেমন চেঞ্জ হচ্ছে তেমন এইখানে এই ডিস্টেন্সের কন্ডিশনটা চেঞ্জ হচ্ছে, সেটা যেন না হয়, তাহলে আমি বুঝতে পারবো না। ওই জন্যে যখন দুটো কন্ডিশন থাকে, একটা দৈর্ঘ্য এবং একটা প্রস্থ, তখন যদি দৈর্ঘ্যের নিয়ম মানে হয় তাহলে দৈর্ঘ্যটাকে বাড়ালে রোধ কমবে না বাড়বে সেটা যখন আমি ডিটারমাইন করব, তখন অপর যে প্যারামিটার সেটাকে আমাকে অপরিবর্তিত রাখতে হবে, তবেই আমি বুঝতে পারবো তার মধ্যে ডিফারেন্সিয়েটটা কত হচ্ছে, তাহলে কিন্তু ডিফারেন্সিয়েট করতে পারবো। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা কি কেন বলতে চাইছেন। অর্থাৎ আর প্রপোর্শনাল এল কখন না, যখন ক্ষেত্র মানে প্রস্থচ্ছেদটা যখন অপরিবর্তিত থাকে। একেবারে প্রস্থচ্ছেদের সঙ্গে কিরকম না, প্রস্থচ্ছেদের সঙ্গে রোধের হচ্ছে ব্যস্তানুপাতিক। কারণ কি না, প্রস্থচ্ছেদ যত বাড়বে মানে যত চওড়া হবে তত রোধ তার কমবে, প্রস্থচ্ছেদ যত কমবে রোধ তত বাড়বে। কখন না, যখন দৈর্ঘ্যটা অপরিবর্তিত থাকবে। একই ব্যাপার, যখন একটার সঙ্গে অপরটা যখন আমি তুলনা করব তখন দুটোর মধ্যে একটা কিন্তু আমাকে অপরিবর্তিত রাখতে হবে। এবং এখান থেকে কি বোঝা গেল,
আর প্রপোর্শনাল হচ্ছে এল বাই এ, অর্থাৎ দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক এবং মুক্তোর সঙ্গে ব্যস্তানুপাতিক। বা এখান থেকে আর ইজ ইকুয়াল টু রো বাই রো ইন্টু এল বাই এ। রোটা কি? এই রোটা কি হচ্ছে? রোধাঙ্ক বলা হচ্ছে। এখানে একটি ধ্রুবক এবং কি রোধাঙ্ক বা আপেক্ষিক রোধ বলা হচ্ছে। এবং এর মান কিসের উপর ডিপেন্ড করে? পরিবাহীর উপাদানের উপর ডিপেন্ডশীল, অর্থাৎ এর মান একই উপাদানের জন্য সমান কিন্তু বিভিন্ন উপাদানের জন্য বিভিন্ন। অর্থাৎ এখানে আমার রোধাঙ্কের কি সমস্যা, এটা কি কি আসে? রোধাঙ্কের এককটা আসে, আর রোধাঙ্কের মান কিসের উপর ডিপেন্ড করে সেটা কিন্তু আসে। রোধাঙ্কের মান ডিপেন্ড করে পরিবাহীর উপাদানের উপর। এই লাইনটা এখানে আসে। পরিবাহীর মান ডিপেন্ড করে, এর মান নির্ভর করে উপাদানের উপর ডিপেন্ড করে রোধাঙ্কের মান। এইটা আমাদের আসে পরীক্ষাতে। আর রোধাঙ্কের সংখ্যাটা কি না, একক দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা বিশিষ্ট একটি ঘনকাকৃতি পরিবাহী নেওয়া হলো। ওর মধ্য দিয়ে সংখ্যা মনে রাখার দরকার নেই, জাস্ট একবার পড়ে নিলেই বুঝতে পারবে, সংখ্যাটা এমন কিছু ইম্পর্টেন্ট নয়। আর রোধাঙ্কের একক কি? রোধাঙ্কের একক হচ্ছে ওহম সেমি স্কোয়ার বাই সেমি। কেন? দেখো তাহলে এখান থেকে আমি কি পেলাম? আমি পেলাম আর প্রপোর্শনাল টু এল বাই এ। সেখান থেকে পেলাম আর ইজ ইকুয়াল টু রো ইন্টু এল বাই এ। ঠিক আছে, তাহলে এলটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। প্রস্থচ্ছেদের মানে শুধু প্রস্থচ্ছেদ নয়, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আমার। ঠিক আছে, তাহলে এখান থেকে রো এর মান কি পেলাম? তাহলে এখান থেকে রো ইজ ইকুয়াল টু কি পেলাম না, আর ইন্টু এটা গেল ওপরে আর এলটা গেল নিচে। ঠিক আছে, তাহলে রো ইজ ইকুয়াল টু আর ইন্টু, এবার তার মানে কি, এটা ইজ ইকুয়াল টু আর ইন্টু এ। এ মানে কি? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মানে কি? ধরো এটা যদি হয় প্রস্থচ্ছেদ, তার ক্ষেত্রফল এই অংশটা বোঝাচ্ছে, অর্থাৎ এই ক্ষেত্রফলটা বোঝাচ্ছে। ঠিক আছে, বাই এল। তাহলে এর জন্য কি হয়? রো। এর একক কি? রোধের একক রো আমরা জানি, রো। আর এর ক্ষেত্রে কি হয়? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মানে প্রস্থচ্ছেদের জন্য দৈর্ঘ্য হয়, তাহলে ইন্টু দৈর্ঘ্য স্কোয়ার, যেহেতু ক্ষেত্রফল দৈর্ঘ্য স্কোয়ার। আর নিচে দৈর্ঘ্য, তাহলে একটা দৈর্ঘ্য কেটে গেল, ওই জন্য হচ্ছে রো ইন্টু দৈর্ঘ্য। ঠিক আছে, ওই জন্য এসে গেছে রো ইন্টু দৈর্ঘ্য। ওই জন্য দেখো এখানে হচ্ছে ওহম। এবার দৈর্ঘ্য একক হচ্ছে সেমি, সিজিএস পদ্ধতিতে, ওই জন্য ওহম ইন্টু সেমি বাই সেমি বা ওহম সেমি। রোধাঙ্কের একক কি হয়ে গেল? ওহম সেমি। ঠিক আছে, বা এবার দৈর্ঘ্যটাকে যদি মিটারে প্রকাশ করা হয় তাহলে ওহম মিটার। তাহলে 1 ওহম মিটার সমান হচ্ছে 100 ওহম সেমি। তো ইজি বোঝা যাচ্ছে। আচ্ছা, এবার অনেক সময় এখানে একটা এই ব্যাপারটা মাথা যদি রাখতে পারো খুব ভালো, যে কোনো বস্তুর রোধাঙ্ক এত ওহম সেমি বলতে আমরা কি বুঝি? এখানে বলতে বোঝায় যে 1 সেমি দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা ক্ষেত্রফল, মানে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা বিশিষ্ট একটি তামার ঘনককে যদি 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা রাখে, উষ্ণতা থাকলে তার দুই প্রান্তের বিপরীত তলের মধ্যে রোধ হবে এত ওহম। এই যে দেখো কিভাবে লেখা থাকবে, কোনো তামার রোধাঙ্ক 1 এত ইন্টু এত ওহম সেমি ব্র্যাকেটে 20 ডিগ্রি, মানে কি 1 সেমি দৈর্ঘ্য, 1 সেমি প্রস্থ এবং 1 সেমি উচ্চতা বিশিষ্ট একটি ঘনক, তার মধ্যে সেটাকে যদি 20 ডিগ্রি উষ্ণতা রাখি এবং তার দুই বিপরীত তলের মধ্যে রোধ কত হবে? 1 এত সেন্টিমিটার। আর কিছু কেন মনে রাখার প্রয়োজন নেই। আচ্ছা, এবার আসছে রোধাঙ্ক আর পরিবাহিতাঙ্ক। পরিবাহিতাঙ্কটা ঠিক কি? রোধের ঠিক রোধাঙ্কের বিপরীত, এবং এখানে এর এককটাই হচ্ছে তাও উল্টো। পরিবাহিতাঙ্ক একক হচ্ছে মো। ঠিক আছে, আর এইচ ও থাকে, এম ও এম এইচ ও করে দেওয়া হয়েছে, রো এর বিপরীত করে দেওয়া হয়েছে। এই জন্য বলেছে পরিবাহিতাঙ্ক হচ্ছে রোধাঙ্কের বিপরীত একটা ধর্ম। পরিবাহিতাঙ্কটা কি জিনিসটা আমি বলছি। পরিবাহিতাঙ্কটা বলছে কোনো পরিবাহীর মধ্য দিয়ে টি সময়ে কিউ পরিমাণ তড়িতাধান প্রবাহিত হলে আমরা কি জানি? প্রবাহ মাত্রা I is equal to Q by T, অর্থাৎ পরিবাহীটির দৈর্ঘ্য প্রস্থের ক্ষেত্রফলের দুই প্রান্তের বিয়োগ প্রভেদ। এটা হলে এক মিটার। পরিবাহিতাঙ্ক মানে রোধের উল্টো। কারণটা কি? রোধ মানে আমরা কি জানলাম, কি বুঝলাম?
একটু আগে আমরা রোধ মানে কি বুঝলাম, যে প্রবাহটাকে বন্ধ রাখা, মানে প্রবাহকে যে বাধা সৃষ্টি করে, প্রবাহতে বাধা সৃষ্টি করে সে হচ্ছে রোধ। আর পরিবাহিতাঙ্কটা কি করে, সে পরিবাহিতে সাহায্য করে, এটাকে পরিবাহিতাঙ্ক বলা হচ্ছে, ওই জন্য তার বিপরীত। এটুকু জাস্ট মাথায় রাখো, বেশি ঢুকিয়ে লাভ নাই। যার জন্য এটাকে 1/σ বলা হচ্ছে, ধরা হচ্ছে। এই আমাদের এত কিছু মাথায় রাখবে না, শুধু পরিবাহিতাঙ্কের এককটা আমাদের আসবে। পরিবাহিতাঙ্ক হচ্ছে রোধের বিপরীত ধর্মী। তাহলে কি ব্যাপারটা, পরিবাহিতাঙ্কটা কি? রোধাঙ্ক মানে হচ্ছে রোধকে বাঁধা, মানে পরিবাহীকে বাঁধা দেয়। আর পরিবাহিতাঙ্ক মানে কি? পরিবহনে বেশি পরিমাণ সাহায্য করে বা সুষ্ঠুভাবে হয়। অর্থাৎ যার পরিবাহিতাঙ্ক বেশি তার রোধাঙ্ক কম। অর্থাৎ তাহলে বলতো ধাতুর ক্ষেত্রে কি হবে? ধাতুর ক্ষেত্রে পরিবাহিতাঙ্ক হচ্ছে ভালো এবং রোধ হচ্ছে কম, কারণ ধাতুর মধ্যে দিয়ে খুব ধাতু কন্ডাক্টর বা সেমি গুড কন্ডাক্টর হলে কি হবে, তার মধ্যে পরিবাহিতাঙ্কটা হচ্ছে ভালো বা পরিবাহিতাঙ্ক বেশি, তার রোধটা হচ্ছে কম, তাহলে রোধাঙ্ক কম হলো। আর অধাতুর কোনো ক্ষেত্রে, তার ক্ষেত্রে পরিবাহিতাঙ্কটা কম আর রোধাঙ্কটা বেশি, মানে রোধটা বেশি আর পরিবাহিতাঙ্কটা কম, ঠিক উল্টো ঘটনা। ঠিক আছে, এই জন্য বলেছে সুতরাং যে পদার্থের রোধ খুব কম তার মধ্যে সহজে তড়িৎ চলাচল করতে পারে, রোধ কম হলে তড়িৎ সহজে চলাচল করতে পারে। তাই রোধের বিপরীত হলো বৈশিষ্ট্য হলো পরিবাহিতাঙ্ক। অর্থাৎ যে পদার্থের মধ্য দিয়ে সহজে তড়িৎ চলাচল করতে পারে সেটা খুব ভালো পরিবাহী পদার্থ বলতে পারে, এবং তার সেই পরিবহন ক্ষমতাটা কি বলেছে, পরিবাহিতাকে ওয়াই ধরলে অত কিছু আমাদের লাগবে না। কি লাগবে? এবং ওহম শব্দটাকে উল্টে লিখলে তার পরিবাহিতাকে একক পাওয়া যায়, সেটা হচ্ছে MHO, মো। সুতরাং পরিবাহিতার একক হচ্ছে মো, এবং পরিবাহিতাঙ্কের একক হলো মোহম পার সেকেন্ড। পরিবাহিতার একক হচ্ছে মো, আর পরিবাহিতাঙ্ক মানে কি? তাঙ্ক মানে হচ্ছে কতটা দৈর্ঘ্য হয়, একক দৈর্ঘ্যে কতটা পরিবহন হচ্ছে, পরিবাহিতাঙ্ক হচ্ছে মো পার সেন্টিমিটার। পরিবাহিতার একক হলো মো, আর পরিবাহিতাঙ্ক হলে তখন হচ্ছে একক দৈর্ঘ্যে কতটা পরিবহন হচ্ছে। ঠিক আছে, এটুকু মনে রাখলেই আমাদের হবে, আর আমাদের কিছু মনে নেই। আর শর্ট সার্কিটটা কি, সেটা তো আমরা অলরেডি আগের দিন পড়েছি। কোনো তড়িৎ দুটি তড়িৎ তারের মধ্যে একটা রোধহীন তার যদি সরাসরি যুক্ত করা হয় তাহলে তখন সেটা শর্ট সার্কিট। রোধহীন মানে কি? যার মধ্যে খুব দ্রুত তড়িৎ এদিক ওদিক করতে পারে, সেরকম তার যদি খুব একটা যোগ করে দিই দুটো ব্যাটারির মধ্যে দিয়ে, তড়িৎ উৎস মানে কি, আমি যদি ব্যাটারির মধ্যে দিয়ে এটা এবং এটার মধ্যে যদি কোনো বাধাহীন প্রাপ্ত একটা তারকে সরাসরি যুক্ত করি, তাহলে কি হবে? তাহলে এর মধ্য দিয়ে খুব দ্রুত তড়িৎ আদান প্রদান হবে, এবং এইটাকে একটা শর্ট সার্কিট বলা হয়। সেখানে সেই সময় কি হবে, সেই সময় ব্যাটারি ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত এবং তাপমাত্রা যুক্তকরণে তারটি অত্যন্ত গরম হয়ে যায়, এবং এক্ষেত্রে কি হবে, একটা আগুন জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে। তার ফলে কি হয় না, আমাদের বিপদ ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে, এবং সেটা থেকে আমরা বলি শর্ট সার্কিট। শর্ট সার্কিট মানে কিছুই নয়, শর্ট সার্কিট মানে আগের দিনও বলেছিলাম যে উচ্চ বিভব এবং নিম্ন বিভব বা ধনাত্মক মেরু এবং ঋণাত্মক মেরু সরাসরি যদি কোনোভাবে যুক্ত হয়ে যায়, মানে এর মধ্যে যদি কোনো বৈদ্যুতিক পাখা, বৈদ্যুতিক আলো বা এইসব কিছু না থেকে যদি সরাসরি দুটোর মধ্যে কোনো সময় কানেকশন হয়ে যায়, তখন সেটা একটা শর্ট সার্কিটে পরিণত হয়। মানে তখন কি হয়, তখন ইলেকট্রনের ক্ষয়টা কোথাও আর হয় না, এই থেকে ডাইরেক্ট ইলেকট্রনের দিকে চলে যাচ্ছে। কোনো বৈদ্যুতিক পাখা বা কিছু থাকলে এখানে বিভবটা কমতে থাকতো, কিন্তু এটা না হয় এটার মধ্যে দিয়ে সরাসরি দিক থেকে প্রবাহ হতে থাকবে ইলেকট্রিকের। সেটুকুন আমাদের বুঝতে হবে। আমাদের এখানে এইটুকুনি পড়ার ছিল, আর কিছু পড়ার নেই। আর একটা আছে উষ্ণতা গুণাঙ্ক। উষ্ণতা গুণাঙ্ক অতটা পড়ার ইম্পর্টেন্ট নয়। এখানে অনেক সময় আসতে পারে উষ্ণতার সঙ্গে রোধাঙ্কের পরিবর্তনটা কেমন, উষ্ণতা বাড়লে রোধাঙ্ক বাড়ে না কমে, সেটা অলরেডি আমরা পড়লাম। এরকম এখানে একটু আগেই পড়লাম। এবার আমরা চলে আসি এমসিকিউ কোয়েশ্চেন। দেখো আমরা এমসিকিউ কোয়েশ্চেনগুলো কেমন করতে পারছি। দৈর্ঘ্যের নিয়ম, প্রস্থচ্ছেদের নিয়ম তো পড়লাম না, এখানে পড়েছিলাম উষ্ণতা বাড়লে রোধ বাড়ে, এটা আমাদের মাথায় রাখতে হবে। এবং এই ধর্মটাকে ভিত্তি করেই হচ্ছে প্লাটিনাম রোধ থার্মোমিটার তৈরি করা হয়। এবং এখানে আমি এটাও বলেছিলাম যে উষ্ণতা কমাতে কমাতে যদি 0 কে কাছাকাছি চলে আসে তখন কি হয়, রোধ কমে যায়, তার মধ্যে তখন সেটাকে সুপার কন্ডাক্টিভিটি বলা হয়।
এটুকুনি আমাদের আজকের পড়ার বিষয়। এবার আমরা চলে যাব, দেখা যাবো এমসিকিউ কোয়েশ্চেন চলে আসি, দেখি আমরা এমসিকিউ গুলো করতে পারছি কিনা।